আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের বাকি অংশটুকু তোমাদের পড়াবো। সবাই বই খাতা নিয়ে তৈরি আছো তো? বসো, বই খাতা নিয়ে বসো। গত দিনের পড়াগুলো পড়েছো? মনে আছে? আমরা গতদিন পর্যন্ত শেষ করেছিলাম খাদ্যের প্রধান 3টি উপাদান সম্পর্কে, তাই না? তাদের কাজ, কোন কোন খাবারে আছে উপাদানগুলো, দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা বিশেষ আরও 3টি উপাদান নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা সবাই বই রাখো সামনে, তোমাদের বইটা যেন সামনে থাকে। আজকে আমরা আরও 3টি বিশেষ উপাদান নিয়ে আলোচনা করব। ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো ভিটামিন নিয়ে গতদিন আমরা একটু শুরু করেছিলাম, তাই না? ভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেহের যে পুষ্টিমান, সেজন্য আমরা দেখেছিলাম যে এই পুষ্টিমান তৈরি হওয়ার জন্য ভিটামিনের ভূমিকা অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা যে 3টি প্রধান উপাদানের কথা বলেছিলাম, শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় পদার্থের কথা, তাই না? যেগুলো আমাদের দেহের শক্তি উৎপাদন করে, তাপ শক্তি উৎপাদন করে, আমাদের দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন করে থাকে। সেই উপাদানগুলোকে পরিপাকের মাধ্যমে সেই উপাদানগুলো থেকে মূল উপাদানটা বের করে নিয়ে আসার যে দায়িত্ব, সেটা কার? ভিটামিনের। ভিটামিন এই কাজটা করে থাকে। ভিটামিন সেই উপাদানগুলোর মধ্যে যে নিহিত শক্তি, যে কাজের যে ধারা রয়েছে, সেগুলো, সেই সুপ্ত শক্তিগুলোকে বের করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে ভিটামিনের। তাহলে দেখা যাচ্ছে যে ভিটামিন যদি শরীরে না থাকে, তাহলে ওই খাবারগুলো ঠিকভাবে জারিত হবে না এবং আমাদের দেহে শক্তি উৎপন্ন হবে না, বা দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ হবে না, সব কিছুই ব্যাহত হবে। তাহলে ওই আমাদের দেহ অভ্যন্তরে যে বিপাক প্রক্রিয়াগুলো চলে, সেই বিপাক প্রক্রিয়াগুলোকে উদ্দীপনা জাগানো হচ্ছে ভিটামিনের কাজ। ভিটামিন অনেক রকমের হয়ে থাকে, আমরা দেখেছি। আমরা গতদিন একটু আলোচনা করেছিলাম যে ভিটামিনকে 2টা শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন, আর হচ্ছে পানিতে দ্রবীভূত ভিটামিন, তাই না? 2টা শ্রেণী, দ্রবণীয়তার দিক বিবেচনা করে ভিটামিনকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন, তাই না? সেগুলো হচ্ছে কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ই এবং কে, এগুলো। আর আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো দ্রবণীয়তার দিক থেকে বিবেচনা করে ভিটামিনকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন সি, এটা পানিতে দ্রবীভূত হয়, তাই না? আরেকটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স। এই ভিটামিনগুলো বিভিন্ন শাক খাবারের মধ্যে, বিশেষ করে শাক সবজি, ফলমূল, তারপর আমাদের তৃণভোজী প্রাণী থেকে আমরা পাই মাছ, মাংস, তার মাছ মাংসের চর্বি, মাছের তেল, উদ্ভিদ তেল, প্রাণীর তেল, উদ্ভিদ তেল, দুধ, ডিম, এই সমস্ত খাবারের মধ্যে রয়েছে ভিটামিন। তো ভিটামিন কিভাবে থাকে ওই খাবারগুলোর মধ্যে, ওই যৌগ হিসাবে বিভিন্ন খাবারের মধ্যে ভিটামিনের অবস্থান।
আমরা দেখি এই যে ভিটামিন এর কথা গতদিন আমরা একটু আলোচনা করেছিলাম, তাই না? এর অনেক ভূমিকা। ভিটামিন এ আমাদের দেহে, ভিটামিন এ সাধারণত আমরা যে সমস্ত খাবারগুলো থেকে পাই সেগুলো হচ্ছে যে বললাম ক্যারোটিনযুক্ত শাকসবজি, ফলমূল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই ভিটামিন এ জন্য আমাদের দৃষ্টিশক্তির স্বাভাবিক অবস্থা বজায় রাখে ভিটামিন এ। এছাড়া আমাদের স্নায়ুতন্ত্র এগুলোকে সক্রিয় রাখে, ক্ষুধার উদ্রেক যোগায়, এসব ভিটামিনের এর কাজ। ভিটামিন এ অভাবে রাতকানা রোগ হয়, আমরা গত দেখেছিলাম, তাই না? শিশুদের রাতকানা রোগ হয়ে থাকে। রাতকানা রোগ থেকে রক্ষা পেতে হলে ভিটামিন এ জাতীয় খাবারের অনেক দরকার। আমরা গতদিন মোটামুটি একটা আলোচনা করেছিলাম ভিটামিন এ নিয়ে। ভিটামিন ডি সাধারণত থাকে তোমার দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে, মাখন, ঘি, এগুলোর মধ্যে, বিভিন্ন প্রাণীজ তেলের মধ্যে থাকে ভিটামিন ডি। এই ভিটামিন সবচেয়ে বেশি থাকে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, তাই না? এই ভিটামিন ডি এর অভাবে অনেক মারাত্মক রোগ হতে পারে, কারণ এই ভিটামিন ডি শরীরে আমাদের যে খনিজ লবণগুলো, আমরা খাদ্য পরিপাকের সময় এই খনিজ লবণগুলো দেহে শোষিত হয় ভিটামিন ডি এর জন্য। যেমন ক্যালসিয়াম, আয়রন, এগুলো শোষিত হয় ভিটামিন ডি এর জন্য। ভিটামিন ডি যদি না থাকে তাহলে এই ক্যালসিয়াম, আয়রন এগুলো শোষিত হবে না। শোষিত না হলে দেখা যাবে দেহে রক্তকণিকাগুলো তৈরি হবে না, তারপর হাড় নরম হয়ে যাবে, তাই না? এগুলো তো ভিটামিন ডি এর অনেক দরকার। যেমন ভিটামিন ডি এর জন্য রিকেটস রোগ হয় বাচ্চাদের। রিকেটস রোগ আমরা দেখেছি যে এই রোগে পাঁজর, গোড়ালি, এগুলো হাড়গুলো বেঁকে যায়, এই গোড়ালিগুলো ফুলে যায় বাচ্চাদের, তাই না? আর বড়দের যেটা হয় রিকেটস, বড়দের যেটাকে আমরা বড়দের যে রিকেটস রোগটা হয় তার জন্য এইখানে তাদের দেখা যায় যে এই ক্যালসিয়ামের অভাবে হাড়গুলো ক্ষয় হয়ে যায় বেশি, একটুতেই সে হাড়গুলো ভেঙে যায়, তাই না? এই অস্টিওমেলেশিয়ার জন্য। ভিটামিন ইও শরীরের জন্য অনেক দরকার। এটা মাছ মাংসের চর্বিতে পাওয়া যায়, যকৃতে পাওয়া যায়, তাই না? ভিটামিন ইটা। ভিটামিন কে, এই ভিটামিন কেটা আমাদের দেহের জন্য অনেক দরকার, কারণ এখানে এই ভিটামিন কেটা শরীরে এক ধরনের প্রোটিন তৈরি করে। তো এই প্রোটিনটা যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের দেহে। কোথাও কেটে গেলে বা দেহের অভ্যন্তরে যদি রক্তক্ষরণ হয় তা জমাট বাঁধতে সাহায্য করে প্রোটিনটা। তো এইখানে দেখা যায় এই ভিটামিনগুলোর অনেক ভূমিকা রয়েছে। পানিতে দ্রবণীয় ভিটামিন সি, এই ভিটামিন সিটা অনেক দরকার শরীরে। এটা পানিতে দ্রবীভূত থাকে, অল্প তাপে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আর ভিটামিন সিটা সাধারণত দেহে সঞ্চিত থাকে না, দেহ থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা ভিটামিন সি আমাদের প্রতিদিন খেতে হয়। সাধারণত টক জাতীয় ফলমূল আমরা যে আমলকি, আমরা পেয়ারা, এগুলোতে প্রচুর ভিটামিন সি আছে, তাই না? বিশেষ করে কাঁচা ফল, কাঁচা সবজি, এগুলোতে ভিটামিন সি খুব বেশি পরিমাণে থাকে। তো ভিটামিন সিটা আমাদের গ্রহণ করতে হবে। ইদানিং খুব শোনা যায় যে ভিটামিন সি খান, তাই না? ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি বাড়ায়, রোগ সংক্রামক থেকে, যে জ্বর, সর্দি, কাশি, এইসব সংক্রমণ থেকে ভিটামিন সি রক্ষা করে থাকে। ভিটামিন সিটা আমাদের খেতে হবে। এই ভিটামিন সি এর জন্য স্কারভি হয়। স্কারভি নামক যে রোগটা জানো তো, স্কারভি দাঁতের ক্ষয় হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি দিয়ে পুজ রক্ত পড়ে, দাঁতের মাড়ির গ্রন্থিগুলো ফুলে যায়, দাঁত ব্যথা করে। এই অসুখ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। বি কমপ্লেক্স, এটা অনেক রকম আছে, B1, B2, তাই না? B1 থায়ামিন যেটাকে আমরা বলি, B2 রিবোফ্ল্যাভিন, তাই না? তারপর আছে B6, ভিটামিন B6 এরও অনেক শরীরের জন্য অনেক প্রয়োজনীয় আছে। ভিটামিন B12, তাই না? এই যে ভিটামিনগুলো, সেগুলো আমাদের দেহের জন্য অনেক দরকার। ভিটামিন বি কমপ্লেক্সের জন্য আমরা যে শর্করা, আমিষ এবং
স্নেহ জাতীয় পদার্থ এই খাবারগুলো খাই, সেখানে যে শক্তি রয়েছে সে সুপ্ত শক্তিটাকে মুক্ত করাই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের প্রধান কাজ। এই ভিটামিন বি দেখা যায় যে ভিটামিন বি1 যেটাকে বলি আমরা, ভিটামিন বি1 যেটাকে আমরা বলি সেটা দেখা যায় শর্করা জাতীয় খাদ্যটা যখন জারিত হয়, শর্করা জাতীয় খাদ্যটাকে পরিপাক হওয়ার সময় এখান থেকে শক্তি বের করে আনার দায়িত্ব হচ্ছে ভিটামিন এই বি1-এর। ভিটামিন বি2 যেটা আছে সে কি করে? ভিটামিন বি2টার কাজ অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাদের দেহে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় প্রোটিন থেকে, শর্করা থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়, তারপর স্নেহ জাতীয় পদার্থ থেকে যে ফ্যাটি অ্যাসিড, এগুলো থেকে শক্তিকে মুক্ত করা ভিটামিন 2 এর কাজ। ভিটামিন 3 যেটা বি3 যেটা আছে, আচ্ছা বি6 যেটা আছে, যেটাকে আমরা পাইরিডক্সিন বলছি, এটা শক্তি উৎপাদনে কাজ করে থাকে। তারপরে ভিটামিন বি12 যেটা আছে, যেটাকে আমরা সায়ানোকোবালামিন বলে থাকি, এটার কাজ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন তৈরি করা, হিমোগ্লোবিনের সংখ্যা বৃদ্ধি করা, রক্তের শ্বেত কণিকা অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি করা। এটা হচ্ছে বি12, যেটাকে আমরা সায়ানোকোবালামিন বলে থাকি, সেটার কাজ। তাহলে দেখা যাচ্ছে যে এই ভিটামিনগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, প্রত্যেকটা ভিটামিন। তো তোমরা তোমাদের বইতে দেখে নিবা, সেখানে একটা ছক আছে, তোমাদের হোমওয়ার্ক রইল, সেই ছকটা তোমরা পূরণ করবা। সেখানে ভিটামিনের নাম লিখবা, ভিটামিনের উৎস, এবং সেই ভিটামিনগুলোর কাজ, অভাবজনিত রোগ, ছকটা পূরণ করবা। এই ছকটা তোমাদের হোমওয়ার্ক। আমি একটু লিখে দিচ্ছি ছকটা তোমাদের এখানে। এটা হচ্ছে ভিটামিনের নাম লিখবা, এখানে নাম, উৎস, তারপরে লিখবা কাজ, অভাবজনিত রোগ, তারপরে এখানে লিখবা লক্ষণগুলো, রোগের লক্ষণগুলো, লক্ষণ এবং প্রতিকার। এই ছকটা পূর্ণ করবা, ঠিক আছে? প্রত্যেকটা ভিটামিনের নাম এরকম করে লিখবা, লিখে সে ভিটামিনগুলো উৎস কোথায়, কাজ কি, অভাবজনিত রোগ, রোগের লক্ষণ এবং প্রতিকার। এই ছকটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? এবার আসো খনিজ লবণ। আমরা এবার খনিজ লবণে চলে যাই। ছকটা মুছে ফেলি। এবার আছে খনিজ লবণ। এই খনিজ লবণও প্রত্যক্ষভাবে আমাদের দেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধনে ভূমিকা না রাখলেও পরোক্ষভাবে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খনিজ লবণ আমাদের দেহের পুষ্টির জন্য সরাসরি যদিও সে পুষ্টি তৈরি না করে, কিন্তু পুষ্টি তৈরিতে সাহায্য করে
এই খনিজ লবণ। এই খনিজ লবণগুলো বিভিন্ন যৌগ হিসেবে অন্যান্য খাদ্যের মধ্যে, সব রকম খাবারের মধ্যেই মোটামুটি এই খনিজ লবণগুলো থাকে। কিভাবে? জটিল যৌগ হিসেবেই থাকে খনিজ লবণগুলো। সে খনিজ লবণের মধ্যে থাকে ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়ামের লবণ থাকে, পটাশিয়াম লবণ থাকে, সোডিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন, তাই না? লোহা যেটাকে বলি আমরা, আয়রন বা লোহা থাকে, আয়োডিন, ইত্যাদি মৌলিক পদার্থের লবণগুলো খনিজ লবণ হিসেবে থাকে। এরা মৌলিক অবস্থায় থাকে না, এরা যৌগ গঠন করে বিভিন্ন যৌগ অবস্থায় খাবারের মধ্যে থাকে। বিভিন্ন খাদ্যের মধ্যে এই খনিজ লবণগুলো থাকে। খনিজ লবণগুলো আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ক্যালসিয়াম তো আমাদের হাড়, দাঁত এগুলো মজবুত করার কাজে ব্যবহৃত হয়, তাই না? খনিজ লবণগুলির মূল কাজ হচ্ছে যেন আমাদের স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে, আমাদের যে শারীরিক যে বিপাক প্রক্রিয়াগুলো হয় বিভিন্ন, সেখানে যে এনজাইমগুলো কাজ করে, সেই এনজাইমগুলো তৈরিতে এই খনিজ লবণগুলো ব্যবহৃত হয়ে থাকে। এই ক্যালসিয়াম, হাড়, দাঁত এগুলো আমাদের খাদ্য পরিপাকের ফলে এই ক্যালসিয়াম লবণটা যখন শোষিত হয় দেহে, এই ক্যালসিয়াম লবণটা হাড়, দাঁত এগুলো খুব মজবুত করে থাকে। এর অভাব হলে আমরা দেখেছি যে বয়স্কদের অস্টিওম্যালেশিয়া যেটা হয়, তারপর রিকেটস, তাই না, হয়। এই যে ভিটামিন ডি যদি না থাকে শরীরে, তাহলে এই ক্যালসিয়াম শোষিত হয় না। তাহলে আমাদের ভিটামিন ডি এর পাশাপাশি আমাদের এই ক্যালসিয়ামটা তো দরকার। ক্যালসিয়াম না থাকলে সেটা শোষিত হবে কিভাবে? তাই খাবারে এই ক্যালসিয়াম লবণটাও আমাদের, ক্যালসিয়ামের লবণও আমাদের থাকতে হবে। পটাশিয়াম, এই লবণটা আমাদের দেহের মাংসপেশি সংকুচনে অনেক ভূমিকা রাখে। সে আমাদের দেহকোষ এবং দেহকোষের যে পানি, যে রস, সেখানে সোডিয়ামের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে। ম্যাগনেসিয়াম ঠিক ওরকমই, এই লবণটাও আমাদের দেহে বিভিন্ন বিপাক প্রক্রিয়া তার ভূমিকা রাখে। লোহার মূল কাজই হচ্ছে রক্তকণিকাগুলো তৈরি করা। হিমোগ্লোবিন তৈরি হবে না যদি দেহে লোহার লবণটা শোষিত না হয়। এই লৌহ লবণ দেহের মধ্যে আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এর অভাব হলে কি হবে? এই লৌহ জাতীয় পদার্থের অভাব হলে আমাদের বলে যে রক্তশূন্যতা, তাই না? বিশেষ করে মহিলাদের তো অনেক রক্তশূন্যতা দেখা দেয়, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি। দেহে এই লৌহ জাতীয় লবণের অভাব হলে অ্যানিমিয়া দেখা দেয়। আয়োডিন, জানো গলগণ্ড রোগের কথা জানো, যে গলা ফুলে যায়, তখন শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তারপরে এই যে গলগণ্ডের জন্য শরীরের বিভিন্ন বিপাকীয় কাজে অনেক ব্যাঘাত ঘটে, কারণ এখান থেকে যে এনজাইম নিঃসৃত হয় আমাদের রাজগ্রন্থি যেটা আমাদের থাইরয়েডের, সেখানে এই আয়োডিনের অভাব হলে এই থাইরয়েডের সমস্যা হয় এবং দেহের বিপাকীয় সমস্ত কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। তো এই গলগণ্ড রোগ থেকে রক্ষা পেতে হলে আয়োডিন সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে প্রচুর। তাহলে দেখা যাচ্ছে যে খনিজ লবণের ভূমিকা আমাদের দেহে অপরিসীম। যদিও খনিজ লবণ প্রত্যক্ষভাবে আমাদের দেহে পুষ্টি তৈরিতে ভূমিকা রাখে না, কিন্তু এই পুষ্টি তৈরি হওয়ার জন্য যে কার্যকলাপগুলো চলে, আমাদের যে জৈবিক প্রক্রিয়াগুলো, সেগুলিতে উদ্দীপনা জাগানো হচ্ছে এই খনিজ লবণগুলোর মূল কাজ। তাহলে খনিজ লবণ সমৃদ্ধ খাবারগুলো আমাদের খেতে হবে।
তারপরে যেটা আছে সেটা হচ্ছে পানি। পানির ভূমিকা তো অনেক, তাই না? কি পানি শূন্য হলে দেহে কি হয়? ডায়রিয়া হলে স্যালাইন খেতে বলে না ডাক্তার, যে কি পানি শূন্য হয়ে যাচ্ছে, স্যালাইন খাওয়ান বেশি করে। স্যালাইনের যে মূল উপাদান সেটা কি? পানি, তাই না? আধা লিটার পানিতে 1 চিমটি লবণ, আমরা শিখেছিলাম না ছোটবেলা থেকে? তো শিখেছিলাম কিভাবে স্যালাইন তৈরি করতে হয়। 1 মুঠ গুড় বা চিনি দিয়ে আমরা স্যালাইন তৈরি করি। তো এই যে পানি, আমাদের দেহের 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি। পানির পরিমাণ যদি দেহে কমে যায়, শতকরা 20 ভাগের নিচে নেমে গেলে মানুষ কিন্তু মৃত্যু মুখে পড়তে হতে পারে পানি শূন্যতার জন্য। কারণ পানি শূন্য হয়ে গেলে দেহের সমস্ত বিপাকীয় কাজগুলো বন্ধ হয়ে যায়, ফলে মৃত্যুবরণ করতে পারে। সেজন্য পানি অপরিসীম ভূমিকা রয়েছে আমাদের দেহে। আমরা যে খাদ্য খাই, আমরা বলি খাদ্য পরিপাক। এই খাদ্য পরিপাকের জন্য খাদ্যটাকে তরল করা, মসৃণ করা, সব কিছুতে কি পানির ভূমিকা। এবং এই যে খাদ্য রসটা তৈরি হয় আমাদের, সেখানে যে মূল জিনিসগুলো তৈরি হয় শক্তি উৎপাদনের, যেগুলো গ্লুকোজ বলো, তাই না? মূলত গ্লুকোজ যে তৈরি হয়, এগুলো কি রক্তের মাধ্যমে যায় প্রতিটা কোষে। কে নিয়ে যাবে? রক্তরস। আর রক্তরসের সিংহভাগই হচ্ছে পানি। পানি না থাকলে রক্ত প্রবাহিত হবে? হবে না। আর রক্ত যদি সঠিকভাবে প্রবাহিত না হয়, তাহলে তো এই আমাদের অক্সিজেন বহন বন্ধ হয়ে যাবে, খাদ্য রস বহন বন্ধ হয়ে যাবে, গ্লুকোজ বহন, তাহলে আমাদের শ্বসন হবে না। শ্বসন না হলে তো মানুষ বাঁচতে পারবে না। তাহলে পানি, এই যে আমাদের দেহের কোষ রসগুলো সব কিছুই সতেজ থাকতে হবে, কার জন্য? রাখার ভূমিকাটাই হচ্ছে পানি। পানি আমাদের রক্ত সঞ্চালনে, রক্তের কণিকাগুলো সহজেই সঞ্চালিত হয়, রক্ত রসের মধ্যে থাকে সমস্ত কিছু। এই যে আমাদের এনজাইমগুলো বলো, হরমোন বলো, তারপরে রক্ত কণিকাগুলোর কথা বলছি আমরা। খাদ্য পরিপাকের পর যে আমাদের খাদ্য রস, যেখানে খাদ্যের মূল উপাদানগুলো রয়েছে, সেগুলো পরিবাহিত হবে রক্তের মাধ্যমে। আর সেখানে ভূমিকাটা কার? সম্পূর্ণ ভূমিকাটাই হচ্ছে পানির। তাহলে দেহে পানির যদি ভাগ কমে যায়, তাহলে তো সমস্ত বিপাকীয় কাজই বন্ধ হয়ে যাবে, তাই না? সেখানে শ্বসন বলো, রেচন বলো, রক্ত সঞ্চালন বলো, আমরা রেচনের মাধ্যমে দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায়। কার মাধ্যমে? পানির মাধ্যমেই তো। তাহলে এই বিপাকীয় কাজগুলো কি সঠিকভাবে সংগঠিত হবে? হবে না। তাহলে পানির ভূমিকা, পানি আমরা বলি যে পুষ্টি তৈরিতে পানিতে কোনো পুষ্টিগুণ নাই, কিন্তু পুষ্টিগুণ না থাকলে কি হবে? পানির পুষ্টিগুণ, পানিতে কিন্তু খনিজ লবণও থাকে, মিনারেল থাকে না? পানির এই খনিজ লবণগুলো তো আমরা একটু আগে দেখলাম দেহের জন্য অনেক দরকার। তো পানি আমাদের দেহের জন্য একটা অপরিহার্য উপাদান। কারণ পানি না থাকলে কোনো বিপাকীয় কাজই সম্পাদন হবে না। সেটা পরিপাক বলো, শ্বসন বলো, রেচন বলো, যাই বলো, কোনোটাই সংগঠিত হবে না। ফলে মানুষ কি, প্রাণীরা কি বাঁচতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকের দেহের পানির ভূমিকা অপরিসীম। তাহলে আমরা দেখলাম যে পানি আমাদের প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে। পানি সবসময় ডাক্তার বলে, যে কোনো রোগে বলে প্রচুর পানি খান, বেশি করে পানি খান, ঠিক হয়ে যাবে। তো পানি খেতে হবে। এখন যে আমাদের সারা পৃথিবীতে যে মহামারী দেখা দিচ্ছে, সেখানেও সবসময় ডাক্তার কি বলছে? যে বেশি করে পানি খান, তাই না? পানির পাশাপাশি প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো বেশি করে খান। বিভিন্ন ভিটামিনের কথা বলছে। আর কি বলছে? যে পানি খান বেশি করে। তো পানির ভূমিকা অনেক বেশি আমাদের শরীরের জন্য। তারপর আসো, আমরা দেখি যে রাফেজ যুক্ত খাবার। রাফেজ কি আসলে? দেখা যায় যে আমরা যে শাক সবজি এগুলি খাই, এগুলোর অনেক অংশই কি হয় না? হজম হয় না, তাই না? আমরা বলি এগুলো অপ্রাচ্য অংশ, এগুলা সহজপ্রাচ্য না, অপ্রাচ্য অংশ। এই আমরা যে খাবারগুলো গ্রহণ করি, সেই খাবারের যে অংশটা পরিপাকে অংশগ্রহণ করে না, অপ্রাচ্য হিসেবে থেকে যাচ্ছে, তাকেই বলা হয় রাফেজ। রাফেজ
পুষ্টির জন্য তার কোনো প্রয়োজন নাই, কোনো পুষ্টি তৈরি করে না, তাই না? পুষ্টি তৈরি করতে এর কোনো ভূমিকা নাই শরীরে, কিন্তু শরীরের জন্য এটার গুরুত্ব রয়েছে অনেক। এই রাফেজ জাতীয় খাবার, রাফেজ জাতীয় খাবার সাধারণত আমরা বলে থাকি আঁশযুক্ত যে খাবারগুলো আছে, তাই না? যেমন শস্য দানা খাই আমরা শাক সবজি খাই, আঁশযুক্ত শাক সবজি খেয়ে থাকি। এগুলো রাফেজ, এগুলোর অপ্রাচ্য যে অংশগুলো, এর ভিটামিন, এর খনিজ লবণ, এর শর্করা বলো, প্রোটিন যেটাই বলো, এগুলো আমাদের দেহ শোষণ করে নেওয়ার পর যে অপ্রাচ্য অংশগুলো থাকে সেটাই তো রাফেজ। তাহলে এই আমাদের দেহ থেকে, আমাদের পরিপাকের পর ক্ষুদ্রান্ত বৃহদান্ত থেকে যে অপ্রাচ্য জিনিসগুলো নিঃসরণ হতে হবে, তাই না? এগুলো দেহ থেকে বের হয়ে যেতে হবে, আর এগুলো দেহ থেকে বের হয়ে যাওয়ার জন্য রাফেজযুক্ত খাবারগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্বাস্থ্যের জন্য তো এটা অনেক দরকার আমাদের। সুস্বাস্থ্য, যদিও রাফেজযুক্ত খাবার আমাদের পুষ্টিতে ভূমিকা রাখে না, কিন্তু সুস্বাস্থ্যের জন্য এই রাফেজযুক্ত খাবার অনেক প্রয়োজন রয়েছে। এই অধ্যায়ে যে আমরা আমাদের এই ত্রয়োদশ অধ্যায়ে আমরা খাদ্য পুষ্টি নিয়ে যে পড়াশোনা করলাম, সেখানে আমরা দেখলাম খাদ্যের 6টি উপাদানের কথা জানলাম। তার মধ্যে মূল উপাদান 3টি, যে 3টি উপাদান শক্তি উৎপাদন করে, ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন করে, দেহের তাপ শক্তি উৎপন্ন করে থাকে, তাই না? এই 3টি উপাদান। আর এই 3টি উপাদান যে বিপাকীয় প্রক্রিয়ায় উপাদান থেকে আমাদের মূল উপাদান আমরা পেয়ে থাকি, যে খাবারগুলো খাওয়ার পর, খাবারগুলো পরিপাকের পর সেখান থেকে যে মূল উপাদানগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো, এই মূল উপাদানগুলো মুক্ত হওয়ার জন্য ভূমিকা রাখে ভিটামিন, ভূমিকা রাখে খনিজ লবণ, আর অন্যতম একটি ভূমিকা রাখে পানি। তাহলে এই শেষ ভিটামিন, খনিজ লবণ, পানিকেও তো অস্বীকার করা যাবে না, অনেক দরকার, শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর জানলাম আমরা রাফেজযুক্ত খাবার কেন খেতে হবে। এখন আসে যে আমাদের যে পুষ্টি, দেহের এই পুষ্টির জন্য আমাদের সঠিক ক্যালোরি মাত্রার খাবার নির্বাচন করতে হবে, তাই না? তোমাদের বইতে দেখো, সেখানে একটা লিস্ট, তালিকা আছে, কত বয়সে কি কতটুকু ক্যালোরি খাবার দরকার, তোমাদের জানতে হবে কোন খাবারে কি পরিমাণ ক্যালোরি আছে, তাই না? আমরা দেখেছি 1 গ্রাম শর্করাতে 4 কিলো ক্যালোরি থাকে, 1 গ্রাম আমিষে থাকে 4 কিলো ক্যালোরি শক্তি, আর 1 গ্রাম স্নেহ জাতীয় খাবারে থাকে 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে খাবারগুলো তালিকা যখন আমরা তৈরি করব, তখন সেই ক্যালোরি হিসেব করে, তোমাদের বাসায় যে সদস্যরা আছে, তুমি আছো, তোমার ছোট ভাই, বাবা মা বা বৃদ্ধ দাদা দাদু, নানা নানু থাকে, সবার বয়স হিসেব করে, ওজন হিসেব করে, ক্যালোরি হিসেব করবে তোমরা। তোমাদের বই একটা চার্ট আছে, দেখো চার্টটা দেখে নিবা, হিসেব করে, এবং খাদ্য তালিকায় তোমরা কি কি খাবার রাখলে তোমাদের এই ক্যালোরিগুলো তোমরা পাবা, এবং কার কতটা ক্যালোরি দরকার সেই অনুযায়ী তাকে কী খাবার দিতে হবে, এগুলো তোমাদের জানতে হবে। এই তালিকাগুলো তৈরি করার তোমরা এগুলো প্র্যাকটিস করবা বাসায়, দেখো বইতে তালিকাগুলো আছে। তারপর রোগ প্রতিরোধের জন্য, তাই না? আমরা দেখলাম ভিটামিনের অভাবে কত কী রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারবি হচ্ছে, ডি এর অভাবে রিকেট জাতীয় রোগ হয়, এর অভাবে রাতকানা রোগ হচ্ছে, এরকম বিভিন্ন রোগ। এই রোগগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদের কী ধরনের ভিটামিন জাতীয় খাবার খেতে হবে সেটা আমাদের জানা থাকতে হবে। তারপর খনিজ লবণের কথা আমরা আসি। খনিজ লবণ দেখলে কত গুরুত্বপূর্ণ। আমরা যদি যে সমস্ত শাক সবজি ফলমূলে আয়রন আছে সেগুলো আমাদের অবশ্যই খেতে হবে, বিশেষ করে মেয়েদের তো অনেক বেশি খেতে হবে, কারণ অ্যানিমিয়া রোগটা বেশিরভাগ মেয়েদেরই হয়ে থাকে, তাই না? রক্তশূন্যতা, এই অ্যানিমিয়ার জন্য আমাদের লোহ জাতীয় খাবার খেতে হবে। লোহ জাতীয় খাবার কি করে? রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, তাই না? তাহলে আমাদের জানতে হবে তো এগুলো, যে কোন খাবারে লোহ জাতীয় খনিজ লবণ আছে, কোনটাতে ক্যালসিয়াম জাতীয় খনিজ লবণ আছে, কোথায় আয়োডিন আছে। আয়োডিন সাধারণত সামুদ্রিক মাছগুলোতে আয়োডিন থাকে, তাই না? প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। আমরা যে খাদ্য লবণ খাই সেখানে সোডিয়াম থাকে। ফলমূলের রসে, অনেক ফলমূল আছে যেগুলো রসে পটাশিয়ামটা থাকে। তো আমার শাক সবজি আছে যেখানে প্রচুর পটাশিয়াম থাকে। তো সেগুলো আমাদের ওইভাবে খাবার নির্বাচন করে আমাদের খেতে হবে, তাহলে আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে পারবো,
রোগ জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পাবো, বিভিন্ন সংক্রামক রোগ থেকে আমরা রক্ষা পাবো, তাই না? এগুলো আমাদের সবার এই জ্ঞানটুকু থাকতে হবে এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বুঝাতে হবে। তোমরা তোমাদের এই অধ্যায়টা ভালো করে অনুশীলন করবা, ভালো করে অনুশীলন করে তোমাদের আশেপাশে যারা আছে সবাইকে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য উপদেশ দিবা, কিভাবে কোন ধরনের খাবার খেতে হবে এগুলো সবাইকে বলবে। তাহলে আজকে আমাদের এই ত্রয়োদশ অধ্যায় শেষ হয়ে গেল। এই ত্রয়োদশ অধ্যায়ের পরে আমরা আমাদের প্রথম দিকে যে কিছু অধ্যায় আছে সেগুলো একটু পুনরালোচনা করব, যদিও ক্লাসগুলো ওইভাবে আমরা করতে পারিনি সেজন্য। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা প্রথম দিকের কোন একটা অধ্যায় আমরা আবার পুনরালোচনা করব, কিন্তু তার আগে ত্রয়োদশ অধ্যায়টা তোমরা ভালো করে পড়ে নিবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ মহাকর্ষটা আমরা পড়বো, তাই না? পৃথিবী মহাকর্ষ যেটা তোমরা ওটা একটু ভালো করে রিডিং পড়ে নিবা, আমরা সেটা নিয়ে পড়াশোনা করব আগামী দিন। এভাবে কিছু কিছু অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেগুলো আমরা আবার পুনরালোচনা করে নিব, পুনরায় পড়ে নিব। তোমরা একটু পড়বে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে কোন অধ্যায়টা তোমাদের ভালো বুঝতে হবে, সেভাবে আমরা সবাই আবার তৈরি হব। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ। দাও।